ভাস্কর্যে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? একটি ঘটনাও ঘটেনি। ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক, ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক। যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে, তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব। আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে, আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক, তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন? গতকালকেও বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, আপনারা জানেন যে এর আগের দিন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না। এই হচ্ছে এদের সমন্বয়, এই হচ্ছে এদের আন্দোলনের নমুনা। ভোর 5টায় তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে, দুপুর 12টায় কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অপেক্ষা করেছিল এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে। যখনই শেষ হোক, আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি, আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা। 3টার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা, 3টার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি কেন জানেন? আগের দিন যে এই রাজাকারের প্রেতাত্মারা, প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে, তারা যে গণধিক্কারের শিকার হয়েছে, সে কারণে 12টার কর্মসূচি ঘোষণা করেছে। 2টা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল। আপনারা অনেকে লাইভে দেখবেন, গুনে গুনে দেখবেন এখানে 500-600-র বেশি লোক সংখ্যা আসেনি। 3টার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো কিছু লোক সংখ্যা সমাগত হয়ে 800-900-র একটি জমায়েত এই রাজু ভাস্কর্যের পাদদেশে হয়েছে। যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে, তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ, তখন তারা কি করেছে? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। 3টার দিকে কর্মসূচি শেষ হওয়ার, 12টার কর্মসূচি 3:30টাও শেষ হয়নি। শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন? কর্মসূচি শেষ হয়েছে, পরে আরো কর্মসূচি রয়েছে, আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে, যার আবাসিক হলের রুমে, সেখানে আপনারা ফিরে যাবেন। এটি তো একটি প্রক্রিয়া, এটি তো একটি নিয়ম, এটি তো একটি সাধারণ পদ্ধতি। অথচ তারা কি করলো? আজকে বন্ধুগণ, আমি একটু সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোর রিপোর্টই আজকে আপনাদের কাছে পড়ছি। কোন প্রক্রিয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে? এটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো মন্তব্য নয়। কি প্রক্রিয়ায় সূচিত হয়েছে, আর কাদেরকে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হামলাকারী বানানো হচ্ছে বাংলাদেশে? আজকে গণমাধ্যমের সকল বন্ধুর কাছে চ্যালেঞ্জ নিয়ে বলছি, প্রথম আলো রিপোর্ট আজ সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় একাত্তর হলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা 2:30টার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায়, অপর অংশ টিএসসিতে অবস্থান করে। এই প্রতিবেদক হল পাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিকশায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ
নানা স্লোগান দিতে থাকেন। কয়েকজন হলের ভেতরের কক্ষে ঢুকে থাকা শিক্ষার্থীদের আনতে যান। মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে। এ সময় তারা বাধা দিলে বাঁধবে লড়াই সহ নানা স্লোগান দেন। বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে। এরপর তারা প্রবেশ করেন জিয়াউর রহমান হলে। হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন। এ সময় বাইরে আন্দোলনকারীদের জমায়েত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জিয়াউর রহমান হল থেকে বের হয়ে বিজয় একাত্তর হলের ফটকের দিকে যায়। মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজন বিজয় একাত্তর হল সংসদে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের একাত্তর হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয়। বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন। এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন। তারা নিচ থেকে ইট ও পাথরের টুকরা, ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন। এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত। এখান থেকেই তো এই পরিবেশ এখানে তৈরি হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। যেখানে যাকে যে অবস্থায় পেয়েছে সেখানে সে অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে। দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে, রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে। শহীদুল্লাহ হলে আপনারা সবাই যান। বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কিভাবে ভাঙচুর করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে। অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সোচ্চার ছিলাম এবং একই সঙ্গে রাজাকারের প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সুস্পষ্ট হয়ে বলছি এই প্ল্যাটফর্মে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই। এই প্ল্যাটফর্মে আর এই ইস্যু ভিত্তিক আন্দোলনকারী নেই। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না। তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন। লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য? আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি লাইব্রেরিতে পড়ছেন, বিসিএস সহ পিএসসির পরীক্ষা দিবেন, সেখানে একটি যৌক্তিক সংস্কার আপনারা চেয়েছেন। ইতিমধ্যে এই কোটা নেই, যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে। তাহলে কেন আপনাদেরকে যারা গিনিপিগ বানাতে চায়, কেন তাদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন? যে সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে তাদের দাবার ঘটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য
আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা কিলিপিক হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচিতে নিয়ে যেতে চাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সবকিছু মনে রাখা হবে। সে কারণেই, এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন। অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে।